আগে যথারীতি আমরা একটি ছোট্ট প্রতিবেদন দেখে নেই, তারপর আমরা আমাদের আলোচনায় যাই। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা যে প্রতিবেদনটি দেখাবো সেটি হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিলের উপর ভিত্তি করে নির্মিত। আমরা প্রতিবেদনটি দেখে আসি, তারপর আমরা আলোচনায় ফিরব। বাংলাদেশে আইনের শাসনকে অধিকতর সেবামুখী এবং আইনের পেশার মানকে অব্যাহতভাবে উন্নয়নের লক্ষ্যে ১৯৭২ সালে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক রাষ্ট্রপতির আদেশ নম্বর ৪৬-এর অধীনে বাংলাদেশে বার কাউন্সিল গঠিত হয়। পদাধিকার বলে অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান। সম্প্রতি বার কাউন্সিলের জরাজীর্ণ ভবনটি ভেঙে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দুটি বেসমেন্ট সহ একটি ১৫তলা ভবন নির্মাণ করা হয়েছে। দৃষ্টিনন্দন এবং নান্দনিক স্থাপত্য নকশাকৃত এই ভবনটি নির্মিত হয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্থ গণপূর্ত অধিদপ্তরের বর্তমান চৌকস নেতৃত্বে। দূর থেকে ভবনটিকে দেখলে মনে হবে যেন কোনো জ্যামিতিক নকশায় দাঁড়িয়ে থাকা মুগ্ধকর একটি বিশেষ স্থাপনা। ভবনের প্রবেশদ্বারটি সুপ্রিম কোর্টের ঐতিহ্যবাহী নকশায় তৈরি করা হয়েছে। ভবন কম্পাউন্ডের বাগান আকৃতির সবুজায়ন আগত দর্শনার্থীদের ভালো লাগার অনুভূতি দেবে। ভবনের দরজায় বাঁ দিকে রয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সহজ চলাচলের জন্য র্যাম্প। তার পাশেই ৩১টি গাড়ি রাখার সুবিধা সম্বলিত গ্যারেজের পথ। গ্লাস ডোর পেরিয়ে ঢুকলেই রয়েছে লিফট, লবি এবং খানিকটা এগুলে এক্সিবিশন হল। দোতলায় অবস্থিত ক্যাফেটেরিয়াটি টেম্পার্ড গ্লাসে মোড়ানো, ফলে সর্বক্ষণ এখানে সূর্যের আলোতে ভরপুর থাকে। সাথে রয়েছে সংলগ্ন কিচেন। তার পাশেই রয়েছে ডে কেয়ার সেন্টার। প্রতি ফ্লোরেই রয়েছে ওয়াশরুম জোন। পুরুষ এবং নারীদের জন্য পৃথক ব্যবস্থার পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য টয়লেটের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। রয়েছে 4টি লিফট, ফায়ার অ্যালার্ম, আগুন প্রতিরোধী ফায়ার হাইড্রেন্ট ব্যবস্থা। বিভিন্ন তলায় রেকর্ড রুম, মিটিং রুম, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের রুম সহ বিভিন্ন অফিস রুম রয়েছে ভবনের মোট ১,৫৪,৩৪৯ বর্গফুট জায়গা জুড়ে। ভবনটির অভ্যন্তরীণ সজ্জার কাজ এখনও চলমান রয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্থ গণপূর্ত অধিদপ্তর নির্মিত বার কাউন্সিলের এই নতুন ভবনটি বাংলাদেশে আইন পেশায় অগ্রগতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের উন্নয়নে বদলে যাওয়া বাংলাদেশেরই একটি প্রতিচ্ছবি হয়ে দৃঢ়তার কথাই যেন জানান দিচ্ছে। আমরা প্রতিবেদনটি দেখলাম। আমরা শুরুতেই বার কাউন্সিলের এই প্রতিবেদনটি এবং বাংলাদেশের আইন সেবা বা আইন পেশা এবং আইনি অবস্থা কি পরিমাণ বদলেছে আমরা শুরুতেই জানতে চাচ্ছি জনাব সাইদ হাসান রাজা সাহেবের কাছে। বাংলাদেশ বার কাউন্সিল আপনারা এই রিপোর্টটায় দেখলেন ১৯৭২ সনের একটা অর্ডিন্যান্সের মাধ্যমে আমাদের এখানে বার কাউন্সিলটা প্রতিষ্ঠিত হয়। বার কাউন্সিলের কাঠামোটা হচ্ছে এরকম যে যিনি অ্যাটর্নি জেনারেল থাকবেন উনি পদাধিকার বলে উনি এটার চেয়ারম্যান হবেন এবং ডাইরেক্ট আইনজীবীদের ইলেকশনের মাধ্যমে 60টা জেনারেল সিটে সদস্য নির্বাচিত হবেন এবং 60টা অঞ্চলে ভাগ করা আছে বাংলাদেশ, সাচ এস চিটাগং ডিভিশন, সাচ এস সিলেট ডিভিশন, খুলনা ডিভিশন, ওরকম করে এই ডিভিশনালগুলোর মধ্যে আরও 7 জন মেম্বার থাকবে। বাংলাদেশ বার কাউন্সিল 1972-তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি এই আইনটাকে ওনার তৎকালীন লেজিসলেটর যারা ল মেকার ছিলেন তাদের হাতে টেইলর মেড একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে আইনজীবী এবং আইনজীবীদের স্বার্থ রক্ষা করার জন্য যেভাবে একটা কমপ্লিট লেজিসলেশন দরকার ঠিক সেভাবে উনি তৈরি করেন। এখানে একটা কথা সবাইকে বলে দেওয়া দরকার, বার কাউন্সিলের আমাদের কাজগুলো হচ্ছে আইনজীবীদের সনদ প্রদান করা, আইনজীবীদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা, আইনজীবীদের ডে টু ডে সমস্যাগুলো বার এবং বেঞ্চের সমস্যাগুলোকে টেক কেয়ার করা এবং যেই আইনজীবীরা আর্লি রিটায়ারমেন্ট করবেন অথবা ওনারা মারা যাওয়ার পর বার কাউন্সিলের থেকে একটা বেনেভোলেন্ট ফান্ড থেকে একটা অংশ ওনাদের পরিবার পাবেন, সেই অংশগুলোকেই সেই ইস্যুগুলোকে নিয়েই বার কাউন্সিল মেইনলি আইনজীবীদের স্বার্থ রক্ষার জন্য কাজ করে থাকে। বার কাউন্সিলের বেনেভোলেন্ট ফান্ডটা কিন্তু বঙ্গবন্ধু নিজে
50,000 টাকা দিয়ে বার কাউন্সিল শুরু করেন। ওনার হাতেই কিন্তু প্রথম বাংলাদেশ বার কাউন্সিলের, আমরা যে জরাজীর্ণ ভবনটা অনেকেরই মনে থাকবে, বাংলাদেশে যেই আসতো, সুপ্রিম কোর্টে যেই আসতো, যে লাল দোতলা বা তিনতলা বিল্ডিংটা, সেটার কথা মনে আছে। ইট ওয়াজ অ্যাবাউট 2015-14 দিকে, যখন বার কাউন্সিলের সদস্যরা ডাইরেক্ট ভোটে নির্বাচিত হয়ে বার কাউন্সিলের এই ক্ষমতা নেয়, তখন থেকে তৎকালীন ভাইস চেয়ারম্যান জনাব প্রয়াত আব্দুল বাসিত মজুমদার সাহেব, উনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি করেন, সেটা হচ্ছে বার কাউন্সিলের যেন একটা স্বতন্ত্র এবং আমাদের ডিমান্ড সব কাভার করতে পারে ওরকম একটা স্ট্রাকচার। এই বিল্ডিংটা মাননীয় প্রধানমন্ত্রী আইনজীবীদের স্বার্থ রক্ষার জন্য এই বিল্ডিংটা উনি করে দেন। এই বিল্ডিংটায় খরচ হয় 127 কোটি টাকা। কোনো প্রফেশনাল বডির জন্য বাংলাদেশ কেন, উপমহাদেশ বা বলতে গেলে এশিয়াতে এরকমভাবে কোনো সরকার কোনো দিন কোনো বিল্ডিং করে দেওয়া হয়নি। বাংলাদেশ বার কাউন্সিলের যে বিল্ডিংটা করা হয়েছে, সেই বিল্ডিংটা একজন মানুষের কৃতিত্ব। সেই মানুষটা হচ্ছে নান আদার দেন জাতির জনক, বঙ্গবন্ধুর কন্যা, বাংলাদেশের গর্ব, অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। আর উনি এই পার্টিকুলার বিল্ডিংটা সত্যি রিয়েলিটিতে এনেছেন গণপূর্ত এবং আইন মন্ত্রণালয়ের সহায়তায়। ওনারা প্রতিদিন যেভাবে এই বিল্ডিংটাকে স্টার্ট ফ্রম ফাইন্যান্স টু আর্কিটেকচারাল কাজ টু ইঞ্জিনিয়ারিং কাজ টু সাপ্লাই অফ দ্য ম্যাটেরিয়াল, এভরিথিং যেভাবে করেছে, সেটা একটা এক্সাম্পল হয়ে থাকবে বাংলাদেশের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ আইন সমাজের জন্য। এরকম একটা কাজ মনে হয় সেকেন্ড টাইম করতে আমাদের ওয়েট করতে হবে 100 থেকে 150 বছর। আমরা ফিরে আসবো আপনার কাছে আবার। আমি একটু ফিরে যেতে চাই জনাব এনআই খান আপনার কাছে। আসলে বদলে যাওয়া বাংলাদেশে আমরা যদি সাম্প্রতিক সময়ে একটু ওই জায়গা থেকে দৃষ্টি বদল করি, সেটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটি আলোচনা হচ্ছে এবং একটি বদলে যাওয়ার প্রক্রিয়ায় কিছু একটা বিষয় বোধহয় হচ্ছে। তো একটু আপনার মুখ থেকে শুনতে চাই, যেহেতু আপনি সাবেক শিক্ষা সচিব ছিলেন। দেখুন, আমার কাছে মনে হয় বদলে যাওয়ার সবচেয়ে বড় জিনিস হচ্ছে চিন্তা চেতনায় বদলে যাওয়া। আমি আবার বলছি, চিন্তা চেতনায় বদলে যাওয়া। আমরা যখন চাকরিতে ঢুকেছি, তখন যদিও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের যিনি জাতির পিতা, উনি একটা ধারণা সৃষ্টি করেছিলেন, সবার মাঝে একটা আশা সঞ্চার করেছিলেন যে আমরা একসময় শ্রেষ্ঠ জাতি হব, আমরা উন্নত দেশ হব। কিন্তু মাত্র 3.5 বছরের মাথায় আমরা ভিন্ন কথা শুনেছি, সুর শুনেছি, এবং একটা পর্যায়ে মানুষ ভাবতো যে এই দেশে আর তেমন কিছুই হবে না, আমাদের একটা গরিব দেশ থাকবে, আমরা অন্যদের কাছে নতজানু থাকব। কিন্তু আজকের দিনে আমরা যদি দেখি, আমাদের যত ইন্ডিকেটরগুলো আছে, ইকোনমিক ইন্ডিকেটর, সোশ্যাল ইন্ডিকেটর, সেখানে আমাদেরকে যারা পদানত করেছিল সেই পাকিস্তান, তাদের চেয়ে আমরা এগিয়ে আছি। এমনকি অনেক ইন্ডিকেটরে আমরা ভারতের চেয়েও এগিয়ে আছি। এটা আমাদের একটা বিশাল পরিবর্তন। এর ফলে আমাদের মানুষ, আমাদের জনসাধারণ চিন্তা করতে শিখেছে যে আমরা আরও কিছু করতে পারি, বড় হতে পারি। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী 2041 সালে উন্নত দেশ হবে, সেটা মানুষ বিশ্বাস করেছে। মানুষ বিশ্বাস করেছে যে বাংলাদেশ একসময় স্মার্ট বাংলাদেশ হবে। আমি যদি শিক্ষার কথাই বলি, যখন ব্রিটিশরা এদেশ ছেড়েছিল, তখন মাত্র 12টা শিশু, শতকরা 12টা শিশু স্কুলে যেত, প্রাইমারি স্কুলে। যখন বাংলাদেশ হয়েছিল, তখন মাত্র শতকরা 20 জন শিশু স্কুলে যেত। এখন সেটা 98 জন, এবং বাদবাকি যে 2 জন, তারা যে প্রতিবন্ধী, তাদের জন্যও প্রচেষ্টা নেওয়া হচ্ছে। তাদের জন্য স্পেশালাইজড স্কুল করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ে নিজেই অবশ্য এর সাথে সম্পৃক্ত আছেন, প্রতিবন্ধীদের নানান সুযোগ সৃষ্টি করার জন্য। সুতরাং আমাদের সবাইকে একটা সমান সুযোগ সৃষ্টি করা, যেটা বঙ্গবন্ধু সংবিধানেই প্রথিত করেছিলেন। সংবিধানে একটা কথা বলা আছে, সমাজতন্ত্র। সমাজতন্ত্র বঙ্গবন্ধু বলেছেন যে গণতন্ত্রের মধ্য দিয়ে সমাজতন্ত্র, এবং আরও বলছেন যে এই সমাজতন্ত্রটা হচ্ছে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করা। তাই এখন আমাদের অনেক সেফটি নেট যেটাকে বলে, আমাদের
শিশুদের যারা স্কুলে যায় তাদের জন্য বৃত্তির ব্যবস্থা আছে, যারা প্রতিবন্ধী তাদের জন্য বৃত্তির ব্যবস্থা আছে, যারা বৃদ্ধ তাদের জন্য সাহায্যের ব্যবস্থা আছে, মাসওয়ারা প্রত্যেকের জন্য এরকম যারা একটু ভালনারেবল তাদের জন্য ব্যবস্থা আছে। সুতরাং আমাদের চিন্তা চেতনা অনেক পরিবর্তন এসেছে। এবং আমরা যদি দেখি আমাদের স্কুলগুলো একসময় ছিল, আমার নিজের স্কুল, আমরা তালপাতা কাটতাম এবং প্রত্যেক বছর এটা তৈরি করতে হতো। এখন সুন্দর নান্দনিক স্কুল হয়েছে। আমি যে স্কুলে পড়েছি সেখানে এখন সুন্দর, এবং আপনারা যদি হেলিকপ্টার বা প্লেনে যান তাহলে দেখবেন লাল টাইলস সেই স্কুলের, সেই স্কুল না প্রতিটি স্কুলের। এটা আমি নিজে শিক্ষা সচিব ছিলাম, এখন প্রত্যেকটা স্কুলের চারচালা হচ্ছে এবং উপরে হয় লাল নাহলে সবুজ টাইলস। এটা অ্যাস্থেটিক্স, যেটা এরিয়াল অ্যাস্থেটিক্স, যেটা আমরা কখনো ভাবিনি, সেই এরিয়াল অ্যাস্থেটিক্সটাও চিন্তা করা হচ্ছে। সুতরাং আমরা মনে করি আমাদের মানুষ এখন চিন্তা করতে শিখেছে তাদের জীবনটাকে কিভাবে সুন্দর করতে হবে, তাদের দেশটাকে সুন্দর করতে হবে কিভাবে, এবং তাদের দেশের যাতে সুনাম হয়, অন্যরা তাদেরকে যেন সুন্দর ভাবে, সেটাও তারা চিন্তা করছে। এটা কি বড় একটা আমাদের জন্য পরিবর্তন নয়? নিশ্চয়ই একটা অসাধারণ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি বদলে যাওয়া বাংলাদেশের একটি চমৎকার বিবরণ দিয়েছেন খুব সংক্ষিপ্তভাবে। আমরা আলোচনার এই পর্যায়ে আমি যাচ্ছি জনাব সাইদ সাহেবের কাছে। আমি জানতে চাচ্ছি যে আমরা বিচারের ক্ষেত্রে, আইনের ক্ষেত্রে, আইনি সেবার ক্ষেত্রে ভারত পাকিস্তানের চেয়েও কিছু দৃষ্টান্তমূলক কাজ যেটা করেছি, যেটা বিশ্বমানের বা বিশ্বে এরকম নজির নেই, তো সেই বিষয়টাতে আপনাকে একটু আলোকপাত করার জন্য অনুরোধ করছি। দেখেন, ওই যে আমি অ্যাজ আই ওয়াজ কন্টিনিউইং যেটা আমি বলছিলাম আগে, যে আসলে একটা কমিউনিটি, একটা প্রফেশনাল বডিকে যদি আপনি ইউনিটি করতে চান, তার মধ্যে ঠিকানাটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, এবং কোথায় বসে ওরা কাজটা করে, কোথায় বসে ওরা গভর্ন করে। তো সেটার জন্য কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু রাইটলি এই জায়গাটায় আমাদের এই প্রফেশনাল বডিকে নিয়ে গেছেন। আমাদের একটা প্রতিষ্ঠিত ঠিকানা আছে। সেই প্রতিষ্ঠিত ঠিকানা থেকে কি হয়েছে, আইনজীবীরা এখন প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কিন্তু সুসংগঠিত। এই জন্যই বলবো যে যখন সুসংগঠিত থাকি তখন কিন্তু দেশ এবং দেশের সাধারণ মানুষ বিচারটা পায়। এনআই খান স্যার যে আমাদের বললেন যে ভারত থেকে অনেক কিছু আমরা সোশ্যাল ইন্ডেক্সে আমাদের অবস্থা ভালো হয়ে গেছে, এর মধ্যে কিন্তু জুডিশিয়াল ফাংশনটাও আমরা অনেক ভালো হয়ে গেছি। আজ পর্যন্ত ইন্ডিয়াতে they have a problem of India-Pakistan border, they have a homegrown problem of Kashmir। ওরা কিন্তু আজ পর্যন্ত কোনোদিন কোনো জঙ্গি ট্রায়াল করতে পারে নাই। আমরা কিন্তু বাংলাদেশে আমাদের কম্পিটেন্ট লয়াররা, সেট অফ লয়াররা সুষ্ঠুভাবে বিচার করে জঙ্গিদের ট্রায়াল কমপ্লিট করে এক্সিকিউট পর্যন্ত করতে পেরেছি। অনেক চমৎকার একটি তথ্য দিলেন যে বাংলাদেশে জঙ্গির ক্ষেত্রে, যে জঙ্গি বিচারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এই জায়গায় আমি আবার একটু ফিরে যেতে চাই জনাব এনআই খান সাহেবের কাছে, যে উনি যেটি বললেন যে বাংলাদেশে কত দৃষ্টান্তমূলক কাজ হয়েছে, আপনি প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে ছিলেন, তো সেই জায়গা থেকে আপনি এই বিষয়গুলোকে কিভাবে মূল্যায়ন করছেন, বা আগামী দিনে আসলে এটা কোথায় যেতে পারে? আপনারা যদি প্রশাসনের অন্দরমহলের বইটি পড়ে থাকেন তাহলে দেখবেন মফস্বলে বা বিভিন্ন জায়গায় অনেক কর্মকাণ্ড হতো, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অনেক কিছু করতেন, কিন্তু সেগুলো চাপা পড়ে থাকতো। কিন্তু এখন মিডিয়ার এত বেশি প্রসার হয়েছে যে এখন আর কোনো কিছু ধামা চাপা দেওয়ার সুযোগ নেই, কিন্তু সব কিছু যেখানেই যা ঘটুক সে কিন্তু উঠে আসছে। আরেকটি বড় সাম্প্রতিক পরিবর্তন হয়েছে আমি বলবো শিক্ষাক্ষেত্রে, সেটা হচ্ছে আমরা যে উন্নত দেশের দিকে আগাচ্ছি সেই জন্য আমাদের শিক্ষাক্রমে ব্যাপক পরিবর্তন এসেছে। এতদিন আমি নিজে অবশ্য পরীক্ষা পদ্ধতি 5 এবং 8 প্রবর্তন করেছিলাম, তখন এটা একটা স্টেজ। কিন্তু আপনি যখন শিশু থাকেন তখন আপনি দুধ খান, আপনি যখন আরেকটু বড় হন তখন কি আপনি দুধ খান? কিন্তু আপনি যখন শিশু থাকেন তখন আপনাকে যদি মাংস খাওয়ানো হয় সেটা কি সঠিক হবে? অর্থাৎ বিভিন্ন স্টেজে বিভিন্ন বিষয় আছে। আমাদের এখন আমরা উন্নত দেশের সোপানে পা দিতে যাচ্ছি, তাই আমাদের শিক্ষাক্রমে পরিবর্তন এসেছে। আমি আপনার এখানে আসার আগে গাড়িতে 6ষ্ঠ এবং 7ম শ্রেণী বোথ দাখিল এবং জেনারেল এডুকেশনে পড়তে আসছিলাম। তো আমার মনে হলো যে অসাধারণ একটা পরিবর্তন এসেছে। কিন্তু প্রথমেই তো সব কিছু হয় না,
ধাপে ধাপে পরিবর্তনগুলো হয়, সেগুলো বাস্তবায়ন সম্ভব হয়। তো শিক্ষা হচ্ছে জীবনের জন্য একটা সাধারণ প্রস্তুতি, এরপরে প্রশিক্ষণ দরকার হয়, বাস্তব অভিজ্ঞতার দরকার হয়। তো এই যে সাধারণ প্রস্তুতি যে শিক্ষাটা, তার জন্য আমরা একটা বড় পদক্ষেপ নিয়েছি, আমাদের সরকার একটা বড় পদক্ষেপ নিয়েছে। সুতরাং একদিকে বিচার, একদিকে মিডিয়া, একদিকে শিক্ষা, আর একদিকে আমাদের অর্থনীতি, টেকনোলজিক্যালিও বাংলাদেশ এগিয়েছে। কিন্তু আমার কাছে মনে হয় সবচেয়ে বড় হচ্ছে চিন্তা চেতনার জগৎ। জনাব এনআই খান সাহেব যেটা বললেন যে আমাদের তথ্য অধিকারের একটি বিষয় এসেছে, আপনি বোধহয় এই বিষয়ে একটু আলোকপাত করতে চাচ্ছিলেন। ওই সূত্র ধরেই বলছি যে আজকে এখন ডেভেলপমেন্টের অনেকগুলো প্যারামিটার আছে। একটা প্যারামিটার হচ্ছে পিপল, ওনারা কনশাস এবং অ্যাট দ্য সেম টাইম ওনারা জানে, যেই লোকটা জানবে তারই কিন্তু একটা ওপিনিয়ন থাকবে, যেই লোকটা ডার্কনেসে থাকবে তার কখনো ওপিনিয়ন থাকবে না। দেখেন, এই গভর্নমেন্ট 2009 সনে আসার পর প্রথম অবস্থায় ওনারা যখন ব্যুরোক্রেটিক সেট আপ, জুডিশিয়ারির প্রবলেম, গরিব মানুষ, বিচার প্রার্থী মানুষ বা যারাই বিচারের কাছে যাচ্ছে তাদের সবচেয়ে বড় প্রবলেমটা হয়ে গেছে কি, যে আমি আমার যেই তথ্যটা গভর্নমেন্টের কাছ থেকে বা কোনো অর্গানাইজেশনের কাছে চাচ্ছি সেটা পাচ্ছি না। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু প্রথম কিছু যুগান্তকারী আইনের মধ্যে তথ্য অধিকার আইনটা করেছেন, যেখানে আপনি যে কোনো গভর্নমেন্টের ফাইল, ইনফরমেশন, মেবি আপনার এটা রিলেটেড অর নট রিলেটেড, আপনি চাবেন আপনাকে 7 দিনের মধ্যে দিতে হবে। ইভেন এমনও বাংলাদেশের এক্সাম্পল আছে যে আপনার মন্ত্রণালয় সচিব পর্যায়ের ব্যক্তিবর্গরাও এই তথ্য অধিকার আইনের আন্ডারে কনভিক্টেড হয়েছে। দেখেন, এই পার্টিকুলার আইনে কি হয়েছে, দূর দূরান্তের মানুষ, রিমোটেস্ট এরিয়ার লোককেও মাননীয় প্রধানমন্ত্রী দেশ এবং দেশের চালানোর জন্য যা তথ্য আছে সবার সামনে ওপেন করে দিয়েছে। অ্যাজ লং অ্যাজ ইউ হ্যাভ দ্য ইনফরমেশন, আপনার কিন্তু চোখটা খুলে যাচ্ছে। আর ওই জন্যই কিন্তু স্যার এটাকে অন্যরকমভাবে বললেন, যে একেবারে মোস্ট হাম্বল ব্যাকগ্রাউন্ডের লোক, সেও কিন্তু এখন ফেসবুকে বা ইউটিউবে একটা ভিডিও দেখে ওর মতন একটা কমেন্ট করছে, বলছে যে না, এই লোকটা এই কথাটা ঠিক বলে নাই, এবং আপনি কখনোই বলতে পারবেন না দিস ইজ নট এ ভ্যালুড কমেন্ট। আজকে মানুষের ঘরে ঘরে মাননীয় প্রধানমন্ত্রী বিচার পাঠিয়ে দিয়েছেন। কিভাবে বিচার পাঠিয়ে দিয়েছেন আপনি চিন্তা করেন, আমাদের দেশে অফেন্স হবেই, মানুষ সভ্যতার সাথে অফেন্স আছেই। শিশু রাজন, যাকে ওরকম গাছের মধ্যে বেঁধে অনেকগুলো লোক টর্চার করে, 7 দিনের মধ্যে কিন্তু বিচার করতে পারলো। একেবারে ম্যাজিস্ট্রেসি থেকে শুরু করে অ্যাপেলেট ডিভিশন অফ সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, কোনোখানে কেউ যদি কারো একটা প্রাইমা ফেসি কেস দেখাতে পারে, ওর বিচারটা 100% এনশিওর। এটা হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে বাংলাদেশের বর্তমান বদলে যাওয়া বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আমরা একটু ফিরে যেতে চাই জনাব এনআই খান আপনার কাছে, যেটা জনাব রাজা সাহেব বললেন যে আমাদের বিচার বিভাগের বেশ কিছু দৃষ্টান্তমূলক ঘটনা উনি বললেন। তো আমাদের বিচার বিভাগের মতো অন্য বিভাগগুলো, বিশেষ করে আমি বলবো যে শিক্ষা খাতে, যে আমাদের উন্নয়নের ক্ষেত্রে বা বদলে যাওয়ার ক্ষেত্রে অনেকগুলো চ্যালেঞ্জও কিন্তু আছে। তো এই চ্যালেঞ্জগুলো আসলে আপনি কিভাবে দেখেন, বা চ্যালেঞ্জগুলোর সমাধানের উপায়টা কি? অনেক রকম চ্যালেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। আসলে হচ্ছে একযোগে কাজ করা, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, অনেক আগের থেকে শুনে আসছি। একসময় ছিল এক বিভাগ আর এক বিভাগের সাথে ঝগড়ায় লিপ্ত হতো, মানসিক একটা দূরত্ব ছিল। এটা একটা ব্যাপক পরিবর্তন। আমরা যখন চাকরিতে ঢুকেছি তখন দেখি এক সার্ভিস আর এক সার্ভিসের বিরুদ্ধে, আর এক সার্ভিস আর এক সার্ভিসের বিরুদ্ধে প্রফেশনাল জেল আছে। এখন কিন্তু একযোগে একসাথে কাজ করার একটা অভ্যাস এসেছে, এবং যারা রাজনৈতিক নেতৃত্ব থাকেন তারাও কিন্তু চান না যে এই ধরনের ঝগড়া লেগে থাকুক, তাহলে কিন্তু জনসাধারণ সেবা পায় না। আর একটা বড় জিনিস হচ্ছে এখানে অনলাইনে সব কিছু সেবা পাচ্ছে। আজকে যদি জমির বিষয় দেখেন, অনলাইনে খাজনা দিতে পারে, মানে ভূমি উন্নয়ন কর দিতে পারে, অনলাইনে পর্চা অর্থাৎ ROR পেতে পারে। অনেক কিছু কিন্তু অনেক স্বচ্ছতার ভিতরে এসেছে, জবাবদিহিতার ভিতরে এসেছে। এইসব দিকগুলো কিন্তু আমরা আগে কখনো চিন্তা করিনি। আর একটা কথা যদি আমরা দেখি, আমরা শুনেছি আমাদের বাবাদের কাছে যে তারা যখন, আমার বাবা একবার জমিদারদের কাছারিতে গিয়েছিল, তখন তাকে মানে জুতো খুলে ছাতা রেখে আসতে বলেছে। এবং আমি এটা শুনেছি যে জমিদারের বাড়ির পাশ দিয়ে যেতে হলে জুতো খুলতে হতো এবং ছাতা মাথায় দিতে পারতো না। এটা তো দূরের কথা,
একসময় হয়তো চিন্তা করতো ড্রাইভারের ছেলে অন্যদের ছেলে মেয়ের সাথে তার যে উপরস্থ তারা একসাথে পড়বে, এটা কিন্তু এখন এই ধরনের চিন্তা নেই। আগে যে একটা সামন্তবাদী চিন্তা চেতনা ছিল সেটা সকলের মাঝে, বড় অফিসারদের মাঝে, সেটা কিন্তু অনেকটা এগালিটারিয়ান এখন হয়ে গেছে। এখন কিন্তু ওইভাবে কেউ চিন্তা করে না যে আমার ড্রাইভার যদি একটা জামা গায়ে দেয়, সেই জামা আমি গায়ে দিলে আমাকে খুলে আসতে হবে, অন্য জামা গায়ে দিতে হবে। আমার ড্রাইভার যেটা খায় আমি সেটা খেতে পারবো না, এরকম যে চিন্তা, এটা কিন্তু এখন নেই। এটাও কিন্তু একটা ব্যাপক পরিবর্তন। মানবাধিকারের এগুলো কিন্তু প্রথম সোপান। ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ স্টুডিওতে আসবার জন্য। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আগামী কোনো নতুন পর্বে দেখা হবে নতুন কোনো বদলে যাওয়া বাংলাদেশ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।